আর এবার আরজি করে এফআইআর এর সময় নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে। সকালে খুন জানা গেলেও কেন রাত 11:45-এ পরিবারের অভিযোগে এফআইআর? কেন অভিযোগ দায়ের করলো না হাসপাতাল কর্তৃপক্ষ? বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সন্দীপ ঘোষ, আরজি করে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকায় প্রশ্ন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দুটি পর্যায় ছিল। তার মধ্যে একটি জায়গায় যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে কেন এফআইআর রুজু হতে এতটা সময় লাগবে, যখন নির্যাতিতা তার দেহ যখন উদ্ধার করা হলো এবং তারপর পরিবারকে জানানো হলো, তারপরেও কেন এফআইআর রুজু করতে এতটা সময় লেগে গেল সেই প্রশ্ন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তোলা হয়েছে। অন্যদিকে একেবারেই যেরকমটা তুমি বলছিলে যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের, তার ভূমিকাও কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়ে। তার কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষ তিনি প্রথমত হচ্ছে তার প্রশ্ন করা হয় যে তিনি কেন এফআইআর করলেন না। তার কারণ তিনি ইনস্টিটিউশনের প্রধান এবং নিয়ম মোতাবেক তিনি লিগ্যাল গার্জিয়ানও। যতক্ষণ না পর্যন্ত কোনো ছাত্রীর পরিবারের পরিজনরা এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত লিগ্যাল গার্জিয়ান কিন্তু অধ্যক্ষই। ফলে তিনি কেন এফআইআর করলেন না, এমনকি বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট এই ঘটনায় যে তিনি পদত্যাগ করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে একটি অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে তাকে পোস্টিং দিয়ে দেওয়া হয়। ফলে সেই ঘটনায়ও কিন্তু বিস্ময় প্রকাশ করে এদিন সুপ্রিম কোর্ট। তারা তারপর রাজ্যের কাছ থেকে জানতে চায় যে একেবারে সন্দীপ ঘোষের ব্যাপারে কি ভাবছে রাজ্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী, তিনি জানিয়ে দেন যে এক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যেটা ঠিক মনে করবে সেই রায়ের সঙ্গেই যাবে রাজ্য। এরপরে আগামী যে শুনানি হবে, অর্থাৎ বৃহস্পতিবার যে আগামী শুনানির কথা বলা হয়েছে, যেদিন সিবিআই এর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানবে সুপ্রিম কোর্ট, তারপরে সন্দীপ ঘোষ সম্পর্কেও কোনো একটা দিশা কিন্তু সেখানে দেখাতে পারে সুপ্রিম কোর্ট। একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটা বিষয়ের দিকে নজর রাখবো। ঠিক 14ই আগস্ট স্বাধীনতা দিবসের রাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ভাঙচুর চলে, তুল কালাম চলে হাসপাতালে, সেই ঘটনায় পুলিশের ভূমিকায় এবার প্রশ্ন। 7,000 জমায়েতের কোনো খবর কি ছিল না? প্রশ্ন রয়েছে পুলিশের ভূমিকায়। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ তাহলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন শীর্ষ আদালতের। একেবারেই দেখো, আজকে যখন আরজি করের এই ঘটনা নিয়ে কথা হচ্ছে, সেই সময় 14ই আগস্ট রাতের যে ঘটনা, সেই ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা। তাদের প্রশ্ন ছিল যে যখন 7,000 মব তারা যখন অ্যাটাক করলেন, সেই সময় পুলিশের ভূমিকা কি ছিল, কি করলো পুলিশ যে 7,000 মব সেখানে এসে ভ্যান্ডেলাইজ করে গেল এবং এমন একটি জায়গায় ভ্যান্ডেলাইজ করলো সেখানে শুধু যে আন্দোলনকারীরা ছিলেন তাই নয়, সেটি প্লেস অফ অকারেন্সও বটে। অর্থাৎ যে হাসপাতাল প্লেস অফ অকারেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্লেস অফ অকারেন্সকেই সেখানে অ্যাটাক করা হলো এবং ভ্যান্ডেলাইজ করা হলো। এবং সেখানে পুলিশের ভূমিকা কি ছিল সেটা কিন্তু এদিন প্রশ্নের মুখে ওঠে। এবং একই সঙ্গে যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি অবশ্য বলেন, তিনি দাবি করেন যে রাজ্যের পুলিশ এরকম একটা ঘটনা ঘটে গেল এবং এতজন মানুষ সেখানে জড়ো হলেন, জমায়েত হলেন এবং পুলিশের কাছে কোনো খবরই ছিল না, এমনটা হতে পারে না। ফলে কেন্দ্রের তরফ থেকে যে পুলিশের বিষয়ে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং তারাও যে সন্দেহ প্রকাশ করছেন যে কলকাতা পুলিশের কাছে আদতে সব খবর ছিল, সেই আশঙ্কার কথাও কিন্তু আজকে সলিসিটর জেনারেল তিনি সুপ্রিম কোর্টের কাছে পেশ করেন। সার্বিকভাবে আজকে পুলিশের ভূমিকাও কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে। একেবারেই একদিকে আমরা দেখলাম যে পুলিশের ভূমিকা এবার শীর্ষ আদালতের কাছে প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে আপনাদেরকে একটি ছবি দেখাবো। সঞ্জয় রায়, অর্থাৎ মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের নাম শুনেই দৌড়। কে দৌড়চ্ছেন জানেন? আরজি করে ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত, তিনি সঞ্জয় রায়ের নাম শুনে দৌড়চ্ছেন। কোথায় দৌড়াচ্ছেন? কারণ ওনাকে আজকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিজিওতে ঢোকার সময় সঞ্জয়ের নাম শুনতেই দৌড়। আস্তে
সঞ্জয় রায় মূল অভিযুক্ত ঘনিষ্ঠ এসআই অনুপ দত্ত এবং আজ জিজ্ঞাসাবাদ সিবিআই এর সিজিওতে ঢোকার মুখে যখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করে তারপরেই উনি দৌড়। কেন দৌড়লেন? প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে একবার জানার চেষ্টা করবো। অমিত, আজ তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে না অনুপ দত্ত, ঠিক কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব জারি রয়েছে এবং এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। মূলত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাথে কিভাবে তার সম্পর্ক, কিভাবে তার পরিচয় এবং নিয়ম বহির্ভূতভাবে অনুপ দত্তের যে বারাকের যে ঘরটি ছিল সেই ঘরটি ব্যবহার করছে গত 3 বছর ধরে সঞ্জয় রায়। এতটা ঘনিষ্ঠতা কিভাবে তৈরি হলো, কেন নিয়ম বহির্ভূতভাবে বারাকে থাকতে দিয়েছিল? এছাড়া যেহেতু বারাক থেকেই আরজি করে গিয়েছিলেন এবং আরজি করে ঘটনার পর বারাকে ফিরে এসেছিলেন, সেক্ষেত্রে ঘটনা সম্পর্কে অনুপ কতটা ওয়াকিবহাল, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদে উঠে আসছে। এছাড়া ফোনে কোনো কথা হয়েছিল কিনা তাদের মধ্যে, সূত্রের দাবি ঘটনার দিন কিন্তু ফোনে তাদের মধ্যে কথা হয়ে থাকে। তাহলে কি ঘটনা ঘটার আগে ফোনে কথা হয়েছিল না পরে, পুরোটা কিন্তু এক্সামিন করা হচ্ছে সিবিআইয়ের তরফে। এবং আজকে যখন তাকে তলব করা হয় তখন যে ছবি দেখা গেল সিজিও কমপ্লেক্সের গেট, আমি একবার ক্যামেরা পার্সনকে একবার খালি জায়গাটা দেখানোর জন্য বলবো যে এই হচ্ছে এই সিজিও কমপ্লেক্সের ভেতরের এলাকা এবং একদম সোজাসুজি যে গেট দেখা যাচ্ছে একদম গেট সামনে, ওই গেট থেকে এই রাস্তা জুড়ে দৌড়ে আসেন উনি। আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং আমাদের যারা রিপোর্টার যারা ছিলাম, যেমন আমরা প্রশ্ন করছি সঞ্জয় রায় নিয়ে, যে সঞ্জয় রায়কে আপনি কবে থেকে চিনতেন, কেন আপনাকে ডাকা হলো, কার্যত এই রাস্তা দূরে পুরো দৌড়ে এসে একবার ক্যামেরা কাঞ্চনকে বলবো আরেকটা ছবি দেখানোর জন্য, ঠিক এখান থেকেই সোজাসুজি ঢুকে যান এই যে সিবিআই দপ্তর, এখানে গ্রাউন্ড ফ্লোরে সিবিআই রিসেপশন রয়েছে, সেখানে তিনি একদম প্রবেশ করেন। স্বাভাবিকভাবে তিনি কেন দৌড়লেন? তিনি দৌড়তে নাও পারতেন, কিন্তু কেন দৌড়লেন? তার কোথাও আড়াল করার চেষ্টা করছেন? তাকে তো সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাহলে আমাদের প্রশ্ন এটাই ছিল যে আপনি কি সঞ্জয় রায়কে চেনেন? উনি কোনো উত্তর না দিয়ে পুরো দৌড়তে শুরু করলেন। এই ছবি কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। একেবারেই অমিত। 14ই আগস্ট রাতে রাত দখল কর্মসূচি হয় মেয়েদের। গোটা রাজ্যের মেয়েরা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। আর ঠিক 18ই আগস্ট রাতে বাড়ি ফেরার সময় নিউ টাউনে এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। নিউ টাউনে শ্লীলতাহানির অভিযোগ এক নার্সের। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, মূল অভিযুক্ত কে, তার পরিচয় কি? গত রবিবার একেবারে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতাল, সেখানেই মূলত কর্মরত ছিলেন একজন নার্স এবং ডিউটি শেষের পরে তিনি যখন বাড়ি ফিরবেন, অর্থাৎ অটো ধরবেন বলে যখন হাসপাতাল থেকে বেরিয়ে বাইরের রাস্তা ধরছিল, সেই সময় কিন্তু একেবারে তাকে শ্লীলতাহানি করা হয়। প্রথমে তাকে কটূক্তি করা হয়, পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু একেবারে সাইকেল নিয়ে সেই যুবক আসে এবং গায়ে হাত দেওয়া হয়, কটূক্তি করা হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ। এর পরবর্তী ক্ষেত্রে সেই তরুণী নার্স যখন চিৎকার করে, এলাকার কয়েকজন সেখানে ছুটে আসে, এরপরেই সেই যুবক কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে রাতের বেলায় নিউ টাউনের যে টেকনোসিটি থানা, সেই থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের হয়। এই অভিযোগ দায়ের হওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হয়। যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখা হয় এবং পুলিশের পক্ষ থেকে জানতে পারা গেছে নিউ টাউনের পাথরঘাটার বাসিন্দা আজিজ মোল্লা এই ব্যক্তি। পরবর্তী ক্ষেত্রে রাতের বেলায় কিন্তু গতকাল তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই যুবক এই ঘটনা ঘটালো এবং শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছিল, সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজে কিন্তু স্পষ্ট। ইতিমধ্যেই সেই যুবককে যেমন আজকে আদালতে পেশ করা হয়েছে এবং বিচারক কিন্তু জেল হেফাজতের নির্দেশও দিয়েছে। বেশ, আরজি করের ঘটনার পরেও হুঁশ ফেরেনি। একদিকে দেখলেন নিউ টাউনে নার্সের শ্লীলতাহানি, অন্যদিকে পুরুলিয়া মেডিকেল কলেজ, সেখানকার ছবি দেখাবো। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়লো তেমনই এক ছবি। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পাশেই রয়েছে মহিলাদের শৌচালয়, রক্ষণাবেক্ষণের দায়িত্বে ঠিকা সংস্থা। আর রাতে এই শৌচালয়ের কাছেই বসেছে মদের আসর। দেখুন ছবিটা। আর মদের আসরের ঠিকা সংস্থা
হাসপাতালের ভিতরে তোমরা এখানে তো শৌচালয়, এখানে মহিলারাও আসে। মা এখন বলতো আর আসলো আর ঠিক তো লয়, কিন্তু কি করবে 10 মাসে কোনোদিন 10 মাসে হাসপাতালটা রোজ লোক। মদ খাওয়ার জায়গা নাকি? এখানে তো মহিলাদের শৌচালয় আছে, এখানে তো মহিলারা আসবে আর তোমরা মদ খেয়ে ডিউটি করবে। ঠিক আছে, ভুল হয়েছে, কি ভুল হয়েছে? আর কোনদিন খাবো না। হলো তো খাচ্ছ তখন? কই খাই? ওই তো তোমার বোতল নামানো আছে। ও ভাই, একটাই কিনবো না, কতটুকু হবে? এতটুকু। ও আচ্ছা, এতটুকু এখানে মদ খাচ্ছ। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে একটু যাব। ইন্দ্রজিৎ, আমরা দেখলাম রীতিমতো মহিলাদের শৌচালয়ের পাশে একেবারে মদের আসর জমিয়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ নজরে কি আসেনি? বা চিকিৎসকরা যারা কর্মরত চিকিৎসক রয়েছেন তাদের কি কোনো আপত্তি তাদের তরফ থেকে জানানো হয়নি? কোনো অভিযোগ করা হয়নি? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই এই ঘটনা একেবারে গতকাল বা গত পরশুর নয়, প্রায় দীর্ঘদিন ধরেই তারা ওখানে মদের আসর বসাচ্ছে এবং পুরুলিয়া মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডের পাশে মহিলাদের যে শৌচালয় রয়েছে সেখানেই মদের আসর বসছে প্রতিদিন। এবং এই খবর আমরা সকাল থেকে তুলে ধরি এবং এই খবর বারে বারে দেখানোর পর একেবারেই দ্রুত ব্যবস্থা নেই একেবারেই প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এমএসভিপি ইতিমধ্যেই কমপ্লেন করে এবং তারপরেই দুজনকে আটক করা হয়েছে যারা মদ খাচ্ছিল বসে ওখানে হাসপাতালের একেবারে আইসোলেশন ওয়ার্ডের পাশে যে মহিলাদের শৌচালয় রয়েছে সেখানে যারা একেবারে আসর বসিয়েছিল তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এই ঘটনায় নড়ে চড়ে বসেছে এবং সিকিউরিটি বাড়ানো হয়েছে। এই ঘটনা একেবারেই যেমনটা তোমাকে বলছিলাম যে এটা একদিনের নয়, প্রায় দিনেই এই আসর বসতো এখানে এবং পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছে তারাও বিষয়টি জানে, তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। এক কথায় যদি বলা যায় গুরুত্ব দেয়নি, তার কারণ যখন না বিপদ হয় তখনই হুঁশ ফেরে এবং বিপদের পরে বিপদ না হলে আগের থেকে যে বিপদ হতে পারে সেই আশঙ্কা থেকে একেবারেই যে ঘটনা আমরা দেখছি যে সম্প্রতিকালে যে কলকাতার মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে আরজি করে সেই ঘটনার পরেও এই চিকিৎসক পড়ুয়ার যারা রয়েছে ফেরেনি এবং সেই প্রশ্নটাই উঠছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের উপরে এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপরেও। অন্যদিকে এই নিয়ে আপত্তি জানান রোগীর আত্মীয়রা, অস্বস্তিতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও। এখানে মদ খাচ্ছ? হ্যাঁ, 10 মাসে কোনোদিন হাসপাতালের ভিতরে তোমরা এখানে তো শৌচালয়, এখানে মহিলারাও আসে। মা এখন বলতো আর আসলো আর ঠিক তো লয়, কিন্তু কি করবে 10 মাসে কোনোদিন 10 মাসে হাসপাতালটা রোজ লোক। মদ খাওয়ার জায়গা নাকি? এখানে তো মহিলাদের শৌচালয় আছে, এখানে তো মহিলারা আসবে আর তোমরা মদ খেয়ে ডিউটি করবে। ঠিক আছে, ভুল হয়েছে, কি ভুল হয়েছে? আর কোনদিন খাবো না। হলো তো খাচ্ছ তখন? কই খাই? ওই তো তোমার বোতল নামানো আছে। ও ভাই, একটাই কিনবো না, কতটুকু হবে? এতটুকু। ও আচ্ছা, এতটুকু এখানে স্টাফ আছে তারা বসে মদ খাচ্ছে, এখানে মহিলাদের শৌচালয় আছে। আপনি এগুলো নিয়ে ইস্যু করুন, ওয়ার্ডমাস্টার অফিসে আমরা রাউন্ড দিয়ে চলে যাই, আমারও বলে কিচ্ছু লাভ নেই, আমি তো ডাক্তার না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফে এগুলো তো উচিত নয়, মানে আমি বলছি এটা তো একদম উচিত না। অ্যাসিস্ট্যান্ট সুপার এমএসপি এদেরকে ইনফর্ম করে দিতে হবে। রাত্রির দিকে ক্লাস থাকে, তো হ্যাঁ এরকম হলে তো খুবই আনসেফ। সেটা তো ওটা অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের উচিত সিসিটিভি ক্যামেরা, বেটার লাইটিং, বেটার সিকিউরিটি মেজার্স। একটা হসপিটাল প্রেমিসেসের মধ্যে এরমভাবে যেখানে তারা করেছে তাদের এগেনস্টে অবশ্যই স্ট্রিক্ট মেজার্স তো নেওয়া উচিত। গার্লস টয়লেটের পাশে মদের আসর যদি বসে, পরের দিন এমনি একটা বড় ঘটনা হবে না, সেটার কি গ্যারান্টি? তাই একটাই দাবি থাকবে আমাদের অথরিটির কাছে, যাতে আমাদের সিকিউরিটি আরও স্ট্রং করা হয়। এখান থেকে 100টা স্টুডেন্টস যাবে ওখানে সদরে ডিউটি করতে, তো তখন কিছু হবে না কি সেটা গ্যারান্টি কে নেবে? সিকিউরিটিটা স্ট্রিক্ট করতে হবে। যেটা হয়েছে সেটা খারাপ। মহিলা শৌচালয়ের সামনে পাশে বসে মদ খাওয়া, এটা আমার একদমই ঠিক লাগলো না। ওদেরকে জবাব দিতে হবে কি কেন ওরা করলো। ইভেন এদের এগেনস্টে একটা স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত, এদের এদেরকে কয়েকদিনের জন্য সাসপেন্ডটা করা উচিত, যেটা আমার মনে হয় পার্সোনালি। আমার কাছে সেরকম কোনো কমপ্লেন আসেনি। ওর পরে মর্গ আছে আমাদের ওই দিকটাতেই, সেখানে শুনেছি যেটা কোনো সেভাবে অভিযোগ আসেনি, মানে এরকম একটা সমস্যা হয় যার জন্যে ওই দিক দিয়ে যে বাউন্ডারি ওয়ালটা আছে ওখানে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে আমরা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ টহল থেকে শুরু করে সব রকম ব্যবস্থা এগুলো সব নেওয়া হয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো পরীক্ষা কেন্দ্রে কিভাবে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় এক ছাত্রীকে।
পরীক্ষা হলে অন্তর্বাস খুলে তল্লাশি, এমনটাই অভিযোগ সামনে আসছে। গতকালের পর আজও ঘটনার পুনরাবৃত্তি। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ থেকে একবার সরাসরি জানবো। অনিরুদ্ধ, আমরা দেখছি পরীক্ষার্থীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা স্কুলের গেট আজকে বিক্ষোভ করছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের ভার্সন কি, তাদের কি বক্তব্য, কেন এই হেন ঘটনা ঘটলো স্কুলে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে ডিএলএড এর পরীক্ষা চলছে। 4টি ডিএলএড কলেজের পরীক্ষা পড়েছে এই ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে, সেখানে পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীদের যেটা অভিযোগ যে গতকাল এরকম এক পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে সেখানে তাকে চেক করা হয়, সে কোনো রকম নকল এনেছে কিনা সেই কারণে তাকে চেক করা হয়। যারা এরকম ধরনের চেক করেছিল তারপরেই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল ছাত্রীরা, অর্থাৎ পরীক্ষার্থীরা পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষকে জানায়। স্কুল কর্তৃপক্ষ বলেছিল যে এরকম ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না, কিন্তু আজ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আপত্তিকরভাবে তাকে তল্লাশি করা হয় এবং সেই অভিযোগ নিয়ে পরবর্তীতে পরীক্ষার শেষে সরব হয় অভিভাবকরা এবং এই পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ যে এরকম ধরনের ঘটনা তারা নিন্দা জানাচ্ছেন এবং সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আবেদন নিয়েই তারা প্রধান শিক্ষকের কাছে দ্বারস্থ হয়েছিল। স্কুল গেটে আপৎকালীন অবস্থায় অর্থাৎ কিছুক্ষণের জন্য স্কুল গেটকে তালা মেরে রীতিমতন তারা বিক্ষোভ দেখায়, প্রধান শিক্ষকের কাছে আবেদন জানায়, এই ঘটনার নিন্দা জানায় তারা। পরবর্তীতে প্রধান শিক্ষক জানিয়েছে যে এই ডিএলএড পরীক্ষা চলছে, সেই ডিএলএড পরীক্ষাতে যারা সিকিউরিটির দায়িত্বে আছে প্রাইভেট এজেন্সিকে দেওয়া হয়েছে সিকিউরিটির দায়িত্ব, তারা চেক করছে। সেক্ষেত্রে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগ জানাবে বলে জানিয়েছে। খতিয়ে দেখার আশ্বাস স্কুলের প্রধান শিক্ষকের। দুটি মেয়ের কালকে গতকালও হয়েছে এবং আজও সেটা রিপিট করা হয়েছে। তার প্যান্ট খুলিয়ে আন্ডারওয়্যার খুলিয়ে তার পিরিয়ড হয়েছে এবং সে সেটা বলেছে। এটা কি ধরনের চেকিং, এটা আমাদের প্রশ্ন এবং সেই নিয়ে আমরা হেড স্যারের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। গতকাল মেয়েটি খুব কেঁদে টেঁদে জানানোও হয়েছে। ফ্রিস্কিং বা ছেলে মেয়েদের যে চেকিং করে ঢোকানো, সেই বিষয়টা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা সম্পূর্ণ প্রাইভেট এজেন্সি নিয়োগ করেছেন। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে যখন অভিযোগ আসে আমরা তাদেরকে বলেছি যে শালীনতা বজায় রাখুন। এই বিষয়টা নিয়ে আমার বোধহয় বক্তব্য কিছু নেই, কারণ এই বিষয়টা সম্পূর্ণভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর এবার আপনাদেরকে দেখাবো ধূপগুড়ি, সেখানে মাগুরমারিতে বিপাকে শিশুরা, কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না হচ্ছে না, অন্যের বাড়িতে কোনো রকমে চলছে রান্না। কি কারণে? প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকির থেকে একবার জানা যাক। রকি, আমরা দেখেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনের বিতর্ক, বিভিন্ন বিতর্ক সামনে আসে, কখনো চালে পোকা কখনো ডালে পোকা, কিন্তু এখানে এমন কি ঘটলো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হচ্ছে না, অন্যের বাড়িতে কোনো রকমের রান্না চলছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাকুমারি এলাকায়, সেখানে কিন্তু পশ্চিম পূর্ব মল্লিকপাড়া এলাকায় সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকা সত্ত্বেও কিন্তু সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশেই একটি বাড়িতে রান্নাবান্না করা হচ্ছে এবং শিশুদেরকে সেই খাবার পৌঁছানো হচ্ছে। অভিযোগ রয়েছে যে সেখানে যে অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রশাসনের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সেই যে জমির মালিক তার দাবি যে প্রশাসনের তরফ থেকে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি হওয়ার পরে সেখানে সেই জমিদাতার পরিবারের কাউকে কাজ দেওয়া হবে। এই অভিযোগ কিন্তু রয়েছে সেই জমিদাতার, তাই কিন্তু সেখানে কর্মীদেরকে ঢুকতে বাধা দিচ্ছে। এই ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। এলাকার পঞ্চায়েত প্রধান সেখানে পৌঁছে সেই জমিদাতার সঙ্গে কথা বলেন, কারণ কোনো রকমভাবেই লিখিতভাবে কোনো তার কাছে দাবিপত্র ছিল না, কারণ সরকারিভাবে এরকম কোনো নিয়ম নেই যে অঙ্গনওয়াড়ি সেন্টার করতে যে জমি দেবে তাকে চাকরি দিতে হবে, এমনটা কোনো ব্যাপার নেই। এমনটাই কিন্তু জানিয়েছে এলাকার প্রধান পঞ্চায়েত এবং সেই জমিদাতার সঙ্গে কথাবার্তা বলে সমস্যার সমাধান করে অতি শীঘ্রই কিন্তু সেই অঙ্গনওয়াড়ি সেন্টার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন এলাকার প্রধান এবং পঞ্চায়েতরা। বেশ প্রিয়াঙ্কা, চাকরির একটা প্রতিশ্রুতি ছিল। কে প্রতিশ্রুতি দিয়েছে? ওরা ভিডিও মারফত এটা আবেদন করা হয়েছিল যে ওই চাকরি ছাড়া সেন্টার দেওয়া হবে। তারপর ভিডিও তো লেখা মানে অথরাইজ করেছে, ঠিক আছে আমরা দেখতেছি। তারপরে তো ভিডিও তো এখন আসেই না। সেন্টার যখন চালু হয় আর কি তখন এটা করা হয়েছে। কত বছর আগের ঘটনা? ঘটনাটা হচ্ছে বছরখানেক হলো। আগের ভিডিও আপনাকে? আগের ভিডিও ওটা দিয়েছে। আমি চাচ্ছি আমার ফ্যামিলিতে যাতে একটা জব হয়।
এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ নিয়ে কোনো সমস্যা? না, নিয়োগ নিয়ে কোনো সমস্যা তেমন কিছু নেই। সেটা জমিদাতার একটা দাবি আছে। কি দাবি? সে দাবিটা যে সেখানে একটা কিছু তার সংস্থান করা হোক, কিন্তু সেটা তো সরকারের ওই নিয়ম না যে আমরা ডাইরেক্ট তাকে চাকরি দেবো। সে কি দাবি জানাচ্ছে? তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? না, প্রতিশ্রুতি এরকম কোনো দেওয়া হয়নি। আপাতত সে জানাচ্ছে যদি আমার কিছু হয় ভবিষ্যতে, তো সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো।